লাইবেরিয়া খুবই সুন্দর একটা দেশ। আমাদের এখানে কোনো এম্বাসি নাই। জীবনযাত্রাটা এখানে খুবই সহজ। এখানে যারাই আসবে তারা যেন শিক্ষিত হয়। এখানে গভর্নমেন্টের থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাই না। আসসালামু আলাইকুম। আমার নাম রাকিবুল ইসলাম। আমি লাইবেরিয়া প্রবাসী। বাংলাদেশের খুলনা সদরে আমার বাড়ি। আমি লাইবেরিয়াতে এখানে জিএনজি গ্রুপ নামের একটা কোম্পানিতে অপারেশন ম্যানেজার হিসেবে চাকরি করি। আমি এখানে আছি 9.5 বছর হবে। 2015 সালের জানুয়ারি মাসে আমি আসছি এখানে। আমি এর আগে একটা কোম্পানিতে চাকরি করতাম, সেখানে 1.5 বছর যাবত চাকরি করার পরে আমি কোম্পানিটা চেঞ্জ করে এই কোম্পানি একটু বড় কোম্পানি, এখানে সুযোগ সুবিধা একটু ভালো ছিল, এই জন্য এই কোম্পানিতে জয়েন করছি। এখানে আছি প্রায় 8 বছর। এখানে লাইবেরিয়া খুবই সুন্দর একটা দেশ। হয়তো আমরা জানি না আমাদের দেশ, আমরা দূরের থেকে জানি হয়তো আফ্রিকা, এখানে অনেক নেগেটিভ কথা আমরা জানি, কিন্তু এটা একটা খুবই সুন্দর দেশ। এখানে নাতিশীতোষ্ণ একটা দেশ। আপনারা হয়তো সবাই জানেন আটলান্টিক মহাসাগর, একেবারে আটলান্টিক মহাসাগরের পাড়ে। আমি যেখান থেকে এখন কথা বলছি, এখান থেকে আটলান্টিক সাগরের বিচে আমার যাইতে লাগবে 5 মিনিট থেকে 10 মিনিট। এখানকার মানুষ খুবই ভালো, এরা খুব রেসপেক্ট করে, এদের নিজস্ব কিছু সামাজিকতা আছে। এছাড়া এরা এদের মানুষ হিসেবে খুবই ভালো। এখানকার বেশিরভাগ জায়গায় এখানে এদের লাইবেরিয়ার আয়তন আমি যদি বলি 1,11,000 বর্গ কিলোমিটারের মতো। এখানে প্রায় 5 মিলিয়নের মতো লোক আছে। কিন্তু যদি এখানে সিরিয়ালিয়ন, গিনি, কুডিভিয়া এই সমস্ত দেশের লোক এখানে প্রচুর। এখানে মুসলমান এবং খ্রিস্টান প্রায় সমান সমান, বলা যায় 40%, 60%। এখানে গিনি মুসলমানরা গিনির অঞ্চল থেকে এরা এখানে আসে। এখানকার অধিকাংশ জায়গাটাই হলো গ্রামের মতো। শুধু মন্রোভিয়া সিটিটা একটা ক্যাপিটাল সিটি, এটা একটা শহরের মতো। এদের 14টা প্রদেশ আছে। 14টা প্রদেশের মধ্যে ওদের প্রদেশ প্রাদেশিক ক্যাপিটাল সিটি গুলো এরকম ছোট্ট ছোট্ট শহর, আমাদের দেশের মফস্বল শহরের মতো। একটা শহর আছে একটু বড়, বাকি অন্যগুলো মফস্বল শহর। আমি যখন এখানে আসছি তখন বাংলাদেশি আমি পাইছি 50-60 জনের মতো। 1-2 বছর পরে দেখলাম যে 70-80 জনের মতো কাছাকাছি চলে আসছে। আমি আসার আগে এখানে আমাদের বাংলাদেশের আর্মিরা ছিল পিস কিপিং এর জন্য। আমি আসার পরও দেখছি তারা পিস কিপিং এ আমাদের বাংলাদেশে। আমি শিওর না এখনো আমাদের ওই ইঞ্জিনিয়ার কোরের টিম এখানে, আর্মির টিম এখানে আছে কিনা আমি শিওর না, তবে ব্রাক আছে, ব্রাক এনজিও কাজ করে। আর কিছু বাংলাদেশি আছে এনজিওর মাধ্যমে, সম্ভবত এরা জায়গা, এরা এখানে কনস্ট্রাকশনের রোডে কাজ করে। এছাড়া আমরা যারা আছি ইন্ডিভিজুয়ালি, আমরা ব্যক্তিগত সূত্রে ভাবে আমরা এখানে আসছি। এখানে এসে কাজ খুঁজে নিয়ে কাজ করতেছি। আমরা 7-8 বছর আগে আমরা এখানে কিছু লোক, 7-8 জন লোক নিজ উদ্যোগে এখানে একটা কমিউনিটি করছিলাম আমরা, বাংলাদেশ কমিউনিটি অফ লাইবেরিয়া। কমিউনিটিটা বলা যায়, কমিউনিটির আমি প্রাতিষ্ঠানিক আহ্বায়ক কমিটির একজন সদস্য। তো যখন আমরা আহ্বায়ক কমিউনিটিটা ঘোষণা করি, আমরা 30 জনকে নিয়ে, 28 থেকে 30 জনকে নিয়ে কমিটি ঘোষণা করে। এরপরে কমিটি খুব ভালো চলতেছিল। আমাদের এখানে 2-3 জন লোক মারা গেছে, তো আমরা কমিটি থেকে ব্যবস্থা করে এদেরকে দেশে পাঠাইছি, গভর্নমেন্টের কোনো সাপোর্টিং ছাড়া। এরপরে আমাদের এখানে কোনো বাংলাদেশি ভাই সমস্যা করলে আমরা কমিটির তরফ থেকে এদেরকে হেল্প করতাম। কিন্তু গত 2-3 বছর আমাদের নিজেদের নেগলেসির কারণে, আমাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কমিটিটা চলছে না। আমি ব্যক্তিগতভাবে আমি কমিটির জন্য খুবই পরিশ্রম করেছি। এর কারণ হচ্ছে আমি চিন্তা করতাম যে আজকে আমরা আছি, এখন আজকের আমি যদি হিসাব করি, আমরা 2-3 থেকে 300 বাংলাদেশি এখানে আছি। তো আগামী 10 বছর পরে, আগামী 20 বছর পরে, আগামী 50 বছর পরে এখানে হাজার হাজার বাংলাদেশি হবে। তো আমাদের এই কমিটিটা যদি এস্টাবলিশড হয়, তখনকার সেই বাংলাদেশিদের উপকারে আসবে। আমাদের এখানে কোনো এম্বাসি নাই, আমাদের এখানে কোনো কাউন্সিলও নাই। আমরা কোনো যদি আমাদের পাসপোর্ট রিনিউ করাতে হয়, আমাদের বাংলাদেশে যায় পাসপোর্ট রিনিউ করাতে হয়। যদিও ইমেলের মাধ্যমে সুযোগ আছে যে নাইজেরিয়া থেকে করানো যায় কিনা, ঘানা থেকে, এটা ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল, অনেকে আমরা করতে চাই না। এজন্য আমরা বাংলাদেশে যে পাসপোর্ট রিনিউ করাতে হয় আমাদের। তো যেহেতু গভর্নমেন্টের কোনো সাপোর্ট এখানে নেই, আমরা কমিউনিটিটাকে এস্টাবলিশ করার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু গত 2-3 বছর যাবত আমাদের কমিউনিটিটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না। এবং যখনই আমরা কমিটির কেউ, আমরা যারা দায়িত্ববান ছিলাম, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম লাস্ট কমিটিটা, সেই মিটিং এ আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে মিটিং অ্যাটেন্ড করেছিলাম, তাও 2-3 বছর আগে। এরপরের থেকে আমাদের মিটিংটা, আমাদের কমিউনিটি আসলে অ্যাক্টিভ না। আমরা কেউ এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা যদি এটা নিয়ে কথা বলতে যাই, আমরা মনে করি যে আমাদের স্বার্থটা কি, আর একজন মনে করে তার স্বার্থটা কি। এই কারণে কমিটিটা অ্যাক্টিভ না। তবে আমাদের দেশে, আমাদের লাইবেরিয়াতে আমাদের ফিউচার জেনারেশনের জন্য
কমিউনিটিটা খুব জরুরি। এখানে আমাদের বেশি কিছু লোক এখানে ব্যবসা করে, খুবই ভালো ব্যবসা করে, ভালো আছে। একজন লোক আমাদের সভাপতি ছিলেন, উনি জাহাঙ্গীর ভাই, উনি আমাদের কমিউনিটির সেক্রেটারি এবং সভাপতি ছিলেন। একটা আমি সেক্রেটারি, একটা আমি সভাপতি ছিলেন। উনি এখানে অনেক বড় ব্যবসা করেন। ওনার এখানে হার্ডওয়্যারের দোকান আছে, হার্ডওয়্যার রেস্টুরেন্ট আছে 3-4টা। এরপরে ওনার ক্লিনিক আছে, এরপরে ওয়াটারের ব্যবসা আছে, পানির ব্যবসা আছে, এখানে বড় ব্যবসায়ী উনি। এরপরে আমাদের আর এক ভাই আছে, মাহবুব সর্দার নাম, উনিও সভাপতি ছিলেন আমাদের কমিউনিটির। উনি এখন অ্যালুমিনিয়ামের ব্যবসা করেন, থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করেন। এরপরে আমাদের এক ভাই আছে এখানে, রেজওয়ান নাম করে, উনি এখানে কস্তুরি ব্যবসা করেন, মানে ফ্রোজেন ফুডের ব্যবসা করেন। এরকম কিছু ভাই আছে আমাদের ব্যবসা করেন। আমাদের আর এক ভাইয়ের নাম, উনি আমাদের সব থেকে পুরনো ব্যবসায়ী বাংলাদেশিদের মধ্যে, ইলিয়াস ভাই, উনি এখন আমেরিকা আছেন। উনিও এখানে ব্যবসা করতেন। তো এখানে ব্যবসা, আমরা যারা এখানে চাকরি করি, আমরা চাকরি থেকে একটু ভালো আছি আমার মনে হয় অন্যান্য দেশের থেকে। কারণ আমরা যারা চাকরি করি, কোম্পানি টোটাল রেসপন্সিবিলিটিটা কোম্পানি নেয় আমার, এই কারণে আমরা নিজেদেরকে একেবারে সেফ ফিল করি। কোনো অসুবিধা হইলেও শারীরিক ভাবে এখানে মেডিকেলি ইমপ্রুভ না, মেডিকেলটা তেমন একটা এখানে ইমপ্রুভ না। যদি মেডিকেলি কোনো প্রবলেম হলে, যদি এখানে সম্ভব না হয়, তো কোম্পানি থেকে আমাদের দেশে যে চিকিৎসা করায় নিয়ে আসে। এখানে জীবনযাত্রাটা এখানে খুবই সহজ। এখানে আপনার নিত্য পণ্য জিনিস দুভাবে আমরা ক্রয় করতে পারি, একটা হচ্ছে সুপার মার্কেট থেকে, একটা হচ্ছে লোকাল থেকে। এখানে জীবনযাপনের খরচ অতটা বেশি না। যদি আপনি খরচ না করতে চান, তাহলে আপনার খরচ অত বেশি না। ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি, আমার খাবারের বাইরে আর যে খরচ, সব কোম্পানি বিয়ার করে। এই যে আমার বাসার অ্যাপার্টমেন্ট, কারেন্ট বিল, এরপরে আর যেখানে যাচ্ছে, এমনকি চিকিৎসা, আমার বাসার কোনো সমস্যা হলেও সব কোম্পানি বিয়ার করে। আমি শুধু খাবারটা কিনি, খাবারটা খাই, এটা আমার খরচ। এছাড়া ব্যক্তিগত যদি আমি কিছু কিনি, আমার বাড়িতে যদি কিছু পাঠায়, এটা আমার খরচ। এখানে যারা চাকরি করে মোস্ট আর প্রায় সবারই একই একই ধরনের সুযোগ সুবিধা তারা পায়। কাজের একটা টাইম আছে, আমার যেমন অফিস টাইম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। আর সপ্তাহে রোববার ছুটি, আর মাসে 1-2 দিন গভর্নমেন্ট ছুটি থাকে, ওই ছুটিটা পায়। শনিবারের দিন আমি হাফ 3টার দিকে, অ্যাকচুয়ালি 3টার দিকে, 3টা, 3:30টার দিকে বন্ধ করে 4টার দিকে বন্ধ করি, যখন আমার হাফ হাফ বেলা। কিন্তু আমি একটু সময় বেশি নেই, বেশি থাকি অফিসে, 3টা 4টা পর্যন্ত থাকি, এরপর চলে আসে। এছাড়া কিছু লোক আছে যারা সুপার মার্কেটে চাকরি করে, এদের ডিউটিটা একটু লম্বা। এরা সকাল 8টা 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত এদেরকে ডিউটি করতে হয়। যারা ফ্রোজেনে চাকরি করে, এদের ডিউটিটা আরো লম্বা। এদের ভোর 6টার আগে আসতে হয়, আবার কখন রাত 8টা 9টা পায়। জবটা একটু কঠিন ওদের, যারা কস্তুরীর চাকরি করে। এই কারণে এখানে কস্তুরীর জবটা অ্যাভেলেবল। কস্তুরীর জবটা আপনি যদি লেখাপড়া নাও জানেন, কস্তুরীর জবটা আপনি করতে পারবেন। এমনকি সুপার মার্কেটও আপনি যদি কোনো রকম ইংলিশ বলতে পারেন, আপনি করতে পারবেন। কিন্তু আদারওয়াইজ আপনার, আপনি যদি অফিসিয়ালি এ ধরনের কাজে করেন, যেখানে আপনার কাস্টমার ডিলিং করতে হয়, যেখানে আপনার, মনে করেন আমি অপারেশন ম্যানেজার হিসেবে আছি, আমার অনেকের সঙ্গে অনেক মিটিং করতে হয়, কথাবার্তা। এখানে এই সমস্ত জবে আপনার একটু এডুকেট হইতে হবে, একটু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে, ইংলিশটা একটু ফ্লুয়েন্টলি হইতে হবে। এই ধরনের জব এখানে আছে। এছাড়া আপনার লাইব্রেরি খুবই সুন্দর দেশ, খুবই ভালো দেশ। এখানে আপনি বাইরে চলাচল করবেন, আপনার কোনো সমস্যা নেই। এরা সমস্যা করে না, কোথাও কোনো সমস্যা করে না। এরা ফরেনারদেরকে রেসপেক্ট করে। যদি আপনি এদের সঙ্গে, এখানে যারা আছে তাদের সঙ্গে যদি আপনি সুন্দরভাবে চলেন, এরা এরা আপনাকে যথেষ্ট রেসপেক্ট করে। এই দেশে এরা ওয়ার্ক ভিসা দেয় না, এদেরকে ওয়ার্ক ভিসা নাই, এদেশে ওয়ার্ক ভিসা এলাও না। একমাত্র ভিজিটিং ভিসা এই দেশে আছে, যেটা এয়ারপোর্ট ভিসা বলে, এয়ারপোর্ট ভিজিটিং ভিসা। আপনার এই দেশে আসে এরপরে চাকরি নিজের খুঁজে নিতে হবে, নিজের যোগ্যতা বলে। আমি প্রায় 10 বছর এই দেশে আছি। অনেক অনেক লোক আমাকে রিকোয়েস্ট করছে, আমার ফ্যামিলির থেকে, আমার রিলেটিভ থেকে অনেক রিকোয়েস্ট করছে, আমার বন্ধু বান্ধব আসতে চায়। তো আমি তাদেরকে বুঝাইতে পারি না যে এখানে চাকরিটা তো সহজ না। আমি তাদেরকে বলি, তো ঠিক আছে তুমি আসবা, আমি তোমাকে ভিসা করে দেবো, তোমাকে 3 মাস থাকার ব্যবস্থা করে দেবো, 3 মাসের কাগজপত্র আমি করে দেবো, তুমি প্লেন ভাড়া দিয়ে আসো, কিন্তু আমি চাকরি গ্যারান্টি দিতে পারবো না, আমি তোমার চাকরি দিয়ে দিতে পারবো না। তুমি যদি চাকরি খুঁজে নিতে পারো থেকে যাবা, না নিতে পারলে আবার 3 মাস পরে ফেরত চলে যাবা, এই শর্তটা দিয়ে দিই। এতে করে কেউ রাজি হয় না। কিন্তু কিছু লোক আছে যারা ওই লাভের আশায়, টাকার লোভে ওই লোকজনদেরকে নিয়ে আসে এখানে, আনার পরে এখানে 2 মাস 4 মাস 6 মাস ঝুলাই রাখে, চাকরি দেয় না। ব্যক্তিগতভাবে আমি যখন আসছি এখানে, আমার যে আমার ভাইয়ের পরিচিত যে লোকটা এখানে চাকরি করে অনেক আগে থেকে,
তার মাধ্যমে সে আমাকে বলছিল এখান থেকে দেশে আসার পরেই, যেদিন আমি এখানে আসবো তার পরের দিনই আমি চাকরিতে জয়েন হবে আমার, আমার চাকরি রেডি সুপার মার্কেটের ফ্লোর ম্যানেজার হিসেবে, এটা সে বলছে। তো আমি এখানে আসার পরে 8 মাস আমি জবলেস ছিলাম, 8 মাস। 8 মাস জবলেস থাকার পরে এরপরে আমি চাকরি পাই। তো এরপরে চাকরি পাওয়ার পরে আমি ইনশাল্লাহ যেখানে চাকরি পাই ওখানে 1.5 বছর চাকরি করার পরে আমি এই কোম্পানিতে জয়েন করি। তো এরকম সিচুয়েশন অধিকাংশ ক্ষেত্রে এরকম সিচুয়েশন আমার জানা মতে এখনো। আমাদের খুলনার একটা ভাই আছে, সে এখানে আছে, সে আমার কাছে চাকরির জন্য আসছে, কত জিজ্ঞেস করতে আমি তার একটা চাকরি ব্যবস্থা হয়ে যাচ্ছে একটা সুপার মার্কেটে। আমি তার আগামীকালকে সকালে তার একটা ইন্টারভিউ আমি করাই দিচ্ছি, সম্ভবত ওখানে চাকরিটা হয়ে যাবে। কিন্তু সে এখানে আছে আজকে প্রায় 5-6 মাস। সে আরেকজন আনছে তাকে, তো সে আনার পরে সে আসার 2-3 মাস পরে সে আমার সঙ্গে যোগাযোগ করছে যে ভাই আমি তো আসছি, আমার তো চাকরি বাকরি নাই, একটু হেল্প করে। এরকম ভাবে যেই আসে সে এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে। অনেকে ধৈর্য ধরতে পারে না, বাড়ি থেকে প্রেশার আসে, সে কারণে হয়তো 2-4 মাস থাকে, চাকরি না পাওয়ার পর তা ফিরে যায়, এটা ফিরে যাইতে। তবে আমি অনুরোধ করব, যারা যদি কেউ এখানে আসতে চায় বা লাইবেরিয়ায় আসার জন্য কেউ ইনফ্লুয়েন্স করে কাউকে, তো আপনারা জেনে নেন যে এখানে আসার সাথে সাথে চাকরি 95% চাকরি হবে না। আপনাকে চাকরি খুঁজে নিতে হবে, অথবা যে আসবে সে আপনাকে চাকরি খুঁজে দেবে। এই হাতে গোনা দুই একটা থাকে যে হয়তো আমার কোম্পানি আমাকে বলছে একটা লোক দরকার, তুমি একটা লোক এনে দাও আমারে, সেক্ষেত্রে হয়তো আমি একটা লোকের এনে দিলাম, তারে আমার কোম্পানিতে দিয়ে দিলাম, এরকম হইতে পারে। এটা হাতে গোনা একেবারে কম, শতকরা দুটো এক। এছাড়া বাদ বাকি গুলো যেই আসে তার চাকরি খুঁজে নিতে হবে, অথবা যে চাকরি দেবে নিয়ে আসবে সে চাকরি খুঁজে দেবে। আর এখানে চাকরি খুবই টাফ। আমার একটা মুরব্বী, উনি উনি বলছিলেন আমারে যে লাইবেরিয়াতে যদি আপনি ড্রাইভার, মেকানিক, ইলেকট্রিশিয়ান যারা কাজ করে, দিন মজুরি কাজ করে, এদের জন্য লাইবেরিয়া না। লাইবেরিয়াতে যারা শিক্ষিত, যারা কন্ট্রোল করতে পারে, যারা ইংলিশে কথা বলতে পারে, তাদের জন্য লাইবেরিয়া। তো এখানে এখানে যারাই আসবে তারা যেন শিক্ষিত হয়। এখানে যারাই আসবে তাদেরকে এই মন মানসিকতা থাকতে হবে যে আমি ওইখানে যেয়ে আমার চাকরি খুঁজে নিতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো 6 মাসের মধ্যে চাকরি হইতেও পারে বা বছরও লেগে যাইতে পারে। এই মন মানসিকতা টেন্ডেন্সি নিয়ে তাদের আসতে হবে। আমার জানা মতে এখনো অনেক লোক আছে যারা 7-8 মাস বেকার হয়ে আছে, চাকরি খুঁজতেছে। এখানে গভর্নমেন্টের থেকে আমরা কোন রকম সহযোগিতা সুযোগ সহযোগিতা পাই না। এখানে আমাদের কোনো সমস্যা হইলে আমি যে কোম্পানিতে চাকরি করি কোম্পানি ফেস করবে।